আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তৃতীয় অধ্যায়ের অলরেডি আমরা প্রথম এবং দ্বিতীয় পর্ব দুইটা পর্ব আপলোড করেছি। তো তোমরা যারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখো নাই তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখে এই 3 নম্বর পর্বটা শুরু করবে, কারণ আমরা বলেছিলাম যে এই 3টি পর্বের মাধ্যমে চ্যাপ্টার 3 শেষ করব। তো আর দেরি কেন, চলো শুরু করি। পার্ট 19, সাইবার অপরাধ। সাইবার অপরাধ বলতে আমরা যখন ইন্টারনেট ব্যবহার করে কোনো কিছু অপরাধ করে থাকি বা কোনো অপরাধ করে থাকি তখন তাকে সাইবার অপরাধ বলে। বাস্তব জীবনে যেমন আমরা অপরাধ করলে আমাদেরকে কি বিভিন্ন আইন কানুন থাকে, বা হচ্ছে এই যে অন্যায় কাজ এগুলো করি। তো সাইবারে অর্থাৎ আমরা অনলাইনে যদি আমরা কোনো মন্দ কাজ করি বা খারাপ কাজ করি, এগুলাকে আমরা কি বলতে পারি? সাইবার অপরাধ বলতে পারি। তো এখানে কি লেখা দিকে আমরা পড়ি। 2012 সালের সেপ্টেম্বরের 30 তারিখে, এই যে 2012 সালটা মনে রাখবা, 30 সেপ্টেম্বর তারিখে বাংলাদেশের মাটিতে একটি অত্যন্ত দুঃখের ঘটনা ঘটেছিল। সে রাতে চট্টগ্রামের রামুতে বৌদ্ধবিহার পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই যে কি বৌদ্ধবিহার পুড়িয়ে দেওয়া হয়েছিল, তো এটা কোথায়? চট্টগ্রামের রামুতে। ওকে, তারপর একটা কি, 2013 সালের এপ্রিলে 15 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন শহরে একটি ম্যারাথন দৌড়ের শেষে উপস্থিত দর্শকদের মাঝে একটি বোমা বিস্ফোরণ হয়ে 3 জন মানুষ, এই যে কত, 2013 সালে কি মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থাৎ আমেরিকার কোন শহরে? বস্টন শহরে একটি ম্যারাথন দৌড়ে কি ফেলা হয়েছিল, একটা বোমা ফেলা হয়েছিল। এখানে কতজন মানুষ মারা গেছে? 3 জন মানুষ মারা গিয়েছিল। আহত হয়েছিল 2 শতাধিক। অনেক আহত হয়েছিল, প্রায় 2 শতাধিক। তো এখানে একটা ঘটনা আমরা বুঝলাম। তারপর হচ্ছে এখানে একটা ঘটনা, এই যে এখানে একটা ঘটনা গেল। এখন 2011 সালে আবার কি বলছে? 2011 সালে জুন মাসের 9 তারিখ নিউ ইয়র্ক টাইমসের একটি সংবাদ প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছে সিটি ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকের ক্রেডিট নাম্বার এবং তার গোপন তথ্য প্রকাশিত হয়ে গেছে, যে কারণে অসংখ্য মানুষের টাকা পয়সার নিরাপত্তার হুমকির মুখে। তো এখানে ঘটনা হচ্ছে 3। এখন আমরা দেখি কি বলছে। আবার বলছে কি, 2016 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের একটি চুরি সংঘটিত হয়েছিল, যা বাংলাদেশ ব্যাংক সাইবার হাইস্ট নামে পরিচিত। তো দেখো, এই যে এটা হচ্ছে ঘটনা 4। ওকে, তো ঘটনাটা গুলো কি হইতেছে সবগুলো একসাথে কানেক্ট যদি আমরা করি তাহলে দিকে তারপর আবার কি বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কের একটি অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ডলার জমা ছিল। এই যে কোথায়? যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক, ওকে, অফ নিউ ইয়র্কে একটি অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ জমা ছিল। হ্যাকারদের দ্বারা সুইফটের মিনিংটা মনে রাখবা, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন, সুইফট। সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড, আইতে হচ্ছে ইন্টারব্যাংক, এফতে হচ্ছে ফিনান্সিয়াল, থ্রিতে হচ্ছে টেলিকমিউনিকেশন। ওকে, হ্যাকারদের দ্বারা নেটওয়ার্কের মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কের ওই অ্যাকাউন্ট থেকে প্রায় $1 বিলিয়ন অবৈধভাবে স্থানান্তর করার জন্য 35টি প্রতারণামূলক নির্দেশ প্রেরণ করা হয়েছিল। এই যে কত বিলিয়ন? 1 বিলিয়ন। 1 বিলিয়ন কিন্তু অনেক টাকা। ওকে, 1 বিলিয়ন। তারপর হচ্ছে 35টি প্রতারণামূলক নির্দেশের মধ্যে 5টি নির্দেশে $101 স্থানান্তর করতে সফল হয়েছে। এর মধ্যে $20 মিলিয়ন শ্রীলঙ্কায় এবং $81 মিলিয়ন ফিলিপাইনে স্থানান্তর। তো শ্রীলঙ্কায় কত কত মিলিয়ন হস্তান্তর করা হয়েছে? 20 মিলিয়ন। এবং 81 মিলিয়ন হস্তান্তর করা হয়েছে কোথায়? এই যে ফিলিপাইনে। ওকে, $20 মিলিয়ন হস্তান্তর করা হয় শ্রীলঙ্কায় এবং $81 মিলিয়ন হস্তান্তর করা হয় কোথায়? এই যে ফিলিপাইনে। আর এই টাকাগুলো কার? বাংলাদেশ ব্যাংকের। ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কের একটি ভুল বানানযুক্ত নির্দেশ পাওয়ার কারণে তাদের সন্দেহ হয় এবং তারা অবশিষ্ট 30টি লেনদেন ব্লক করেছে, যার পরিমাণ $850 মিলিয়ন। অর্থাৎ একটা বানান যে ভুল করছিল এটা থেকে তারা সন্দেহ তৈরি হয়। তারপর কি করে? তারা এই অ্যাকাউন্টটা কি করে দেয়? ব্লক করে দেয়। যাই হোক, শ্রীলঙ্কায় স্থানান্তরের সমস্ত অর্থ উদ্ধার করা হয়েছে। তবে 2018 সাল পর্যন্ত ফিলিপাইনে স্থানান্তরিত 81 মিলিয়নের মধ্যে
মাত্র 18 মিলিয়ন মার্কিন ডলার পুনরুদ্ধার করা হয়েছে। ফিলিপাইনে স্থানান্তরিত বেশিরভাগ অর্থ 4টি ব্যক্তিগত অ্যাকাউন্টে গেছে, যা রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশন আরসিবি, যেগুলো চাইলে মিনিং আসতে পারে। এই যে আরসিবিসি পুনরূপ কি, রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশন, এর একক ব্যক্তির দ্বারা রাখা হয়েছে, কোনো কোম্পানি বা কর্পোরেশনের নয়। উল্লেখ্য, এই ঘটনার উপর ভিত্তি করে ড্যানিয়েল গর্ডনের পরিচালনায় 2023 সালে হলিউডে বিলিয়ন ডলার হেইস্ট নামে একটি মুভি তৈরি করা। এই যে এটা কিন্তু এই যে ভালো একটা কনসেপ্ট, যে এই কাহিনীর উপর ভিত্তি করে একটা কি তৈরি করা হয়েছে, একটা মুভি তৈরি করা হয়েছে। এটার নাম কি? বিলিয়ন ডলার হেইস্ট। কত সালে তৈরি করা হয়েছিল মুভিটা? 2023 সালে। তো উপরের ঘটনাগুলোতে দেখে আমরা কি বলছি, যে এই যে উপরের ঘটনাগুলোতে একটির সাথে আরেকটির মিল নেই নেই মনে হলেও আসলে প্রত্যেকটার পিছনে কাজ করছে সাইবার অপরাধ। রাইমুর বৌদ্ধবিহার ধ্বংসের জন্য মানুষের মাঝে ধর্মবিদ্বেষী মনোভাব তৈরি করার উদ্দেশ্যে একটি আপত্তিকর ছবি ইন্টারনেটের সাহায্যে ছড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ ছবিটি হয়তো বা রিয়েল ছিল না, বা ছবিটি হয়তো বা কেউ এআই জেনারেটেড হতে পারে, বা কেউ এমনি গ্রাফিক ডিজাইন করে বানিয়েছে মিথ্যা তথ্য প্রচারের জন্য। বস্টনে বোমা হামলার জন্য ঘরে বসে বোমাটি কিভাবে তৈরি করা যায় সেটি হামলাকারী ইন্টারনেট থেকে শিখেছে। এই যে ঘরে বসে ইন্টারনেট, বা এই যে তোমরা ঘরে বসে এবার আইসিটি প্রিপারেশন নিতেছো, ওইভাবে কি করছে ওই ব্যক্তি, ঘরে বসে কি বোমা বানানোর প্রিপারেশন নিচ্ছে। ওকে, কিভাবে? এই যে ইন্টারনেট থেকে শিখেছে। ক্রেডিট কার্ড নম্বর বের করার জন্য দুর্বৃত্তরা কোনো একটি ব্যাংকের তথ্য ভান্ডারকে হ্যাক করেছে। এই যে কোনো একটি ব্যাংকের তথ্য ভান্ডারকে কি করেছে? হ্যাক করেছে। তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের কারণে আমাদের জীবনে অসংখ্য নতুন নতুন সুযোগ সুবিধার সৃষ্টি হয়েছে। ঠিক সেরকম সাইবার অপরাধ নাম সম্পূর্ণ নতুন এক ধরনের অপরাধের জন্ম দিয়েছে। যে তথ্য প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করছে, ঠিক তেমনি ভাবে আমাদের জীবনকে কি যে কোনো মুহূর্তে কঠিনের দিকে ফেলে দিতে পারে। তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহার করে এই অপরাধ করা হয়, এবং অপরাধীরা সাইবার অপরাধ করার জন্য নিত্য নতুন পথ আবিষ্কার করে যাচ্ছে। প্রচলিত কিছু সাইবার অপরাধ হচ্ছে এই যে স্পাম হচ্ছে একটা সাইবার অপরাধ। তো স্পাম কি? তোমরা যারা ইমেল ব্যবহার করো তারা সবাই কম বেশি এই অপরাধটি দিয়ে আক্রান্ত হয়েছ। স্পাম হচ্ছে যন্ত্র দিয়ে তৈরি করা অপ্রয়োজনীয়, যে কি এটা, অপ্রয়োজনীয়, উদ্দেশ্যমূলক কিংবা আপত্তিকর ইমেইল। তার মানে স্পাম বলতে আমরা কি বুঝবো? স্পাম হচ্ছে যন্ত্র দিয়ে তৈরি করা অপ্রয়োজনীয়, উদ্দেশ্যমূলক কিংবা আপত্তিকর ইমেল, যেগুলো প্রতি মুহূর্তে তোমার কাছে পাঠানো হচ্ছে। যারা যারা রেগুলার ইমেল ইউজ করো তারা হয়তো বা এই সমস্যাটা খুব বেশি ফেস করবা, যে যে কি কোথা থেকে ইমেল আসে, ইমেল এসে আমাদের ইনবক্স ভরে যায়। স্পামের আঘাত থেকে রক্ষা করার জন্য নানা ধরনের ব্যবস্থা নিতে গিয়ে সবার অনেক সময় এবং সম্পদের অপচয় হয়। তারপর হচ্ছে প্রতারণা। সাইবার অপরাধের একটা বড় অংশ হচ্ছে প্রতারণা। ভুল পরিচয় এবং ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে নানাভাবে যোগাযোগ করা হয় এবং তাদেরকে নানাভাবে প্রতারিত করা হয়। যেমন ইমেল বার্তায় লটারিতে বিপুল পরিমাণ অর্থ প্রাপ্তির ঘোষণা, এটা একটা প্রতারণা। তুমি দেখলা যে ক্লিক করুন আইফোন জিতুন, তো তুমি কি করলা? ক্লিক করলা। তুমি ভাবছো যে ক্লিক করতে থাকি বা শেয়ার করতে থাকি হয়তো আইফোন দিবে, কিন্তু এগুলো হচ্ছে একটা কি প্রতারণা। তারা তোমাকে কিছুই দিবে না, তাদের একটা কি মার্কেটিং হয়ে যাবে বিনা মূল্যে। তারপর হচ্ছে কি, এই যে আপত্তিকর তথ্য প্রকাশ। অনেক সময় ইন্টারনেটে কোনো মানুষ সম্পর্কে ভুল কিংবা আপত্তিকর তথ্য প্রকাশ করে দেওয়া হয়। সেটি শত্রুতামূলক ভাবে হতে পারে, রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে, কিংবা অন্য যে কোনো অসৎ উদ্দেশ্য হতে পারে। দায়িত্বশীল প্রতিষ্ঠানকে ব্যবহার করে সেটি করার চেষ্টা করা হলে অভিযোগ করে সেটি বন্ধ করে দেওয়া যায়, কিন্তু অনেক সময় অজ্ঞাত পরিচয় দিয়ে গোপনে সেটি করা হয় এবং সেটি বন্ধ করা কঠিন হয়ে পড়ে। আপত্তিকর তথ্য প্রকাশ করে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করায় বাংলাদেশে কয়েকবার ইন্টারনেট, ফেসবুক বা ইউটিউবের মতো জনপ্রিয় সেবা বন্ধ রাখতে হয়েছিল। এই যে এগুলা মনে করো, এখন বর্তমান যে সরকার আছে তার বিরুদ্ধে যদি তুমি কোনো কথাবার্তা বলো বা আন্দোলন করো, তখন এই ঘটনাগুলো বেশি হয়। কি করে দেওয়া হয়? ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, তারপর ফেসবুক ডাউন করে দেওয়া হয়, তারপর ইউটিউব বন্ধ করে দেওয়া হয় ওই দেশে, যেই দেশের সরকারের বিরুদ্ধে তুমি আন্দোলন করতেছো যেই দেশে থেকে। ওকে, এগুলো আমাদের দেশে খুব বেশি হয়ে থাকে বা এশিয়া মহাদেশে খুব বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে হুমকি প্রদর্শন।
ইন্টারনেট, ইমেল বা কোনো একটি সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করে কখনো কখনো কেউ কোনো একজনকে নানাভাবে হয়রানি করতে পারে। ইন্টারনেটে যেহেতু একজন মানুষকে সরাসরি অন্য মানুষের মুখোমুখি হতে হয় না, তাই কেউ চাইলে খুব সহজে একজনকে হুমকি প্রদর্শন করতে পারে। এই যে অনলাইনে সাপোজ মনে করো তুমি আমাকে টেক্সট দিছো, আমি তো তোমাকে চিনি না, তুমি হয়তো বা কোনোভাবে আমার নাম্বার পাইছো বা আমার ফেসবুক বা পেজ কালেক্ট করছো, কালেক্ট করে আমাকে তোমার যা ইচ্ছে তাই বলতে পারো, আবার আমাকে কি ধমকও দিতে পারো, হুমকিও দিতে পারো। ওকে, এগুলা কিন্তু অহরহ হয়ে থাকে। তো অপরিচিত কাউকে ফ্রেন্ড না বানানোই ভালো, তাদের সাথে ইন্টারনেটের মাধ্যমে পরিচিত না হয় ভালো অপরিচিত ব্যক্তির সাথে। তারপর হচ্ছে যে এই যে সাইবার যুদ্ধ কি? এই যে যখন ইন্টারনেটের মাধ্যমে এক দেশের সাথে অন্য দেশের বা এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির রেষারেষি বা মারামারি বা এরকম কিছু ক্ষতি করে একজন আরেকজনকে, এটা হচ্ছে সাইবার যুদ্ধ। ব্যক্তিগত পর্যায়ে একজনের সাথে আরেকজনের সংঘাত, এই যে ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগত পর্যায়ে একজনের সাথে আরেকজনের সংঘাত অনেক সময় আরো বড় আকার নিতে পারে। একটি দল বা গোষ্ঠী, এমনকি এক দেশ, নানা কারণে সংঘবদ্ধ হয়ে অন্য একটি দল, গোষ্ঠী বা দেশের বিরুদ্ধে এক ধরনের সাইবার যুদ্ধ ঘোষণা করতে পারে। ভিন্ন আদর্শ ও ভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে এ ধরনের ঘটনা প্রায় ঘটছে, এবং সেখানে অনেক সময় সাইবার জগতের রীতিনীতি বা আইনকানুন ভঙ্গ হচ্ছে। সাইবার অপরাধ একটি নতুন ধরনের অপরাধ, এবং এই অপরাধকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সবাই এখন খুব ভালো করে জানে না। কোন ধরনের অপরাধ হলে কোন ধরনের শাস্তি দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে মাত্র কিছুদিন হলো সিদ্ধান্ত নেওয়া শুরু হয়েছে। তারপর এখানে একটা দলগত কাজ আছে, এই দলগত কাজটা তোমরা অবশ্যই করে ফেলবা। আর যদি আমার কাছ থেকে সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তারপর এখানে আমরা নতুন শব্দ শিখবো, একটা হচ্ছে স্পাম, একটা হচ্ছে ক্রেডিট কার্ড, একটা হচ্ছে সাইবার যুদ্ধ। তো নতুন শব্দগুলো যদি আমরা শিখি, এই যে স্পাম, স্পাম অনিচ্ছাকৃত অপ্রয়োজনীয় বার্তা বা ইমেল বারবার পাঠানোর প্রক্রিয়াকে স্পাম বলে। আবার যদি বলি অনিচ্ছাকৃত ও অপ্রয়োজনীয় বার্তা বা ইমেল বারবার পাঠানোর প্রক্রিয়াকে স্পাম বলে। তারপর হচ্ছে ক্রেডিট কার্ড, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রদত্ত এমন একটি ইলেকট্রনিক কার্ড যার মাধ্যমে নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ নিয়ে পণ্য বা সেবা ক্রয় করা যায়, তাকে ক্রেডিট কার্ড বলে। যে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে কি নেওয়া যায়, ঋণ নেওয়া যায় আর কি, কিন্তু ডেবিট কার্ড থাকলে তুমি কি নিতে পারবে না, ঋণ নিতে পারবে না। তার একটা উদাহরণ হচ্ছে এই যে ভিসা কার্ড, তারপর হচ্ছে মাস্টার কার্ড। তারপর হচ্ছে সাইবার যুদ্ধ, এটা তো আগেই বলছি। তথ্য প্রযুক্তি ও কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এক দেশ বা গোষ্ঠীর বিরুদ্ধে ডিজিটাল আক্রমণ পরিচালনাকে সাইবার যুদ্ধ বলে। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এক দেশের ব্যক্তি যখন অন্য দেশের ব্যক্তিকে আঘাত করে, তখন তাকে আমরা সাইবার যুদ্ধ বলতে পারি। তারপর হচ্ছে এখন আমরা আলোচনা করব পার্ট 20 নিয়ে। তো পার্ট 20 হচ্ছে দুর্নীতি নিরসন। আমরা তো জানি যে বাংলাদেশে হচ্ছে দুর্নীতিতে সেরা। তো আমাদের দেশে দুর্নীতির কারণেই বড় বড় প্রজেক্ট গুলো সুষ্ঠুভাবে সম্পাদন হয় না, বা অনেক ভালো ভালো কাজ সুন্দরভাবে সম্পাদিত হয় না। তো পৃথিবী থেকে দুর্নীতি কমানোর জন্য সবাই নানাভাবে চেষ্টা করে যাচ্ছে, এবং তথ্য প্রযুক্তি দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে পরিচালিত হয়েছে। দুর্নীতি করা হয় গোপনে, কারণ কোনো সমাজে দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। এই যে এটা সবসময় কি করা হয়, গোপনে করা হয়, কারণ কেউ এটা কি করা হয় না, প্রশ্রয় দেয় না। তাহলে দুর্নীতি কিভাবে করা হয়, গোপনে করা হয়। ওকে, তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রাপ্তি সহজ রয়েছে। কোথাও কোনো দুর্নীতি করা হলে সেটি সবার সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে। এই যে এখন আজকাল যদি কেউ খুব বেশি দুর্নীতি করে, তখন আমরা এগুলা কি ইন্টারনেটে পেয়ে যাই বা বিভিন্ন ভাবে আমরা পেয়ে যাই। তো এখন কিন্তু দুর্নীতি করা কঠিন হয়ে পড়ছে। আগে হয়তো বা এত ইন্টারনেট বা এত আধুনিক টেকনোলজি আমাদের হাতে ছিল না, তাই এগুলো আমরা জানতাম না। জানলেও কারা জানতো, ওই যে উচ্চ পর্যায়ে বা সরকারি লেভেলে যে কর্মকর্তা গুজন তারা জানতো, কিন্তু আমরা সাধারণ মানুষ জানতে পারতাম না। কিন্তু এখন তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা এগুলো জানতে পারি। একটি প্রতিষ্ঠানকে দক্ষভাবে চালাতে হলে পুরানো কালের কাগজপত্র হিসাব রেখে চালনা সম্ভব নয়। তথ্যকে সংরক্ষণ আর প্রক্রিয়া করার জন্য পুরো পদ্ধতিকে তথ্য প্রযুক্তির আওতায় আনতে হবে। মজার ব্যাপার হচ্ছে, প্রতিষ্ঠান পরিচালনার জন্য তথ্য প্রযুক্তিকে ব্যবহার করা হলেও সেটি একই সাথে দুর্নীতির নিরসনের কাজটিও করছে। এই যে দুর্নীতি নিরসনের কাজও করছে। তথ্য প্রযুক্তিকে দুর্নীতিকে প্রকাশ করে দিচ্ছে। এই যে তথ্য প্রযুক্তি কি করছে, দুর্নীতিকে
দুর্নীতিকে প্রকাশ করে দিচ্ছে। দুর্নীতি করে আর্থিক লেনদেন করা হলে সেটি তথ্য ভান্ডারে চলে আসছে এবং স্বচ্ছতার কারণে সেটি প্রকাশ করা হচ্ছে। এই যে যদি তুমি অনলাইনে কোনো লেনদেন করো তাহলে এটা তো বিকাশে করলে বিকাশে থাকে, ব্যাংকে করলে ব্যাংকে থাকে। তো এগুলো সব প্রমাণ আকারে বা তথ্য ভান্ডারে চলে আসে বা প্রমাণ আকারে থেকে যায়। তো এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, একটা ওয়েবসাইট, পিডিএফটার তো অবস্থা ভালো না। তো বাংলাদেশে ই টেন্ডার করার জন্য বিশেষ পোর্টাল রয়েছে। তো ই টেন্ডার অর্থাৎ ইলেকট্রনিক টেন্ডার করার জন্য বাংলাদেশে বিশেষ পোর্টাল রয়েছে। এইটা হচ্ছে এই সেই পোর্টাল। ওকে, এই পোর্টাল তো কিছু বুঝিয়ে দিচ্ছে না। মেক্স ডকুমেন্ট সিম্পল, তারপরে ওকে, যাই হোক, এখানে কি বলছে যে যে সমস্ত কাজে অনেক টাকা ব্যয় করতে হয় সেগুলো কিভাবে করতে হয় প্রত্যেক দেশেই তার সুনির্দিষ্ট নিয়ম আছে। প্রচলিত নিয়ম অনুযায়ী এই কাজগুলো টেন্ডারের মাধ্যমে করা হয়, অর্থাৎ কাজের বর্ণনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই যে কাজের বর্ণনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং আগ্রহী প্রতিষ্ঠান কত টাকার বিনিময়ে সেই কাজ করতে পারবে সেটি লিখিতভাবে জানায় এবং কর্তৃপক্ষের সবচেয়ে সাশ্রয়ী মূল্যে কাজটি করার জন্য কাউকে বেছে নেয়। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে আবার যদি পড়ি যে প্রচলিত নিয়ম অনুযায়ী এই কাজগুলো টেন্ডারের মাধ্যমে করা হয়, অর্থাৎ কাজের বর্ণনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যে কাজের বর্ণনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, করা হয় এবং আগ্রহী প্রতিষ্ঠান কত টাকার বিনিময়ে সেই কাজ করতে পারবে সেটি লিখিতভাবে জানায় এবং কর্তৃপক্ষ সবচেয়ে সাশ্রয়ী মূল্যে কাজটি করার জন্য কাউকে বেছে নেয়। এক সময় দুর্নীতিপরায়ণ প্রতিষ্ঠান এই বিষয়গুলো হস্তক্ষেপ করত, ভয়ভীতি দেখিয়ে অন্যদের সুযোগ না দিয়ে জোর করে নিজেরাই কাজ করার চেষ্টা করত। আজকাল ই টেন্ডারিং এর মাধ্যমে এগুলো করা হয় এবং কোনো মানুষ সরাসরি মুখোমুখি না হয়ে শুধু তথ্যগুলো নেটওয়ার্কের মাধ্যমে সরবরাহ করে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় বলে দুর্নীতি করার সুযোগ অনেক কম হয়ে গেছে। আসলে যদি তো আমরা এখন ইন্টারনেট মনে করা এই যে বিভিন্ন ধরনের কাজ আমরা অনলাইনে করে থাকি, তো অনলাইনে করার ফলে আমাদের থার্ড কোনো ব্যক্তির কি এটা মুখাপেক্ষি হতে হয় না, আমরা সরাসরি করতে পারি। ওকে, যার কারণে দেখা যায় আমাদের অনেক দুর্নীতির হাত থেকে আমরা বেঁচে যেতে পারি। তারপর তারপর কি বলছে দেখি, আমাদের দেশে এই যে আমাদের দেশে যারা বিক্রি করার জন্য কোনো পণ্য তৈরি করে কিংবা কোনো কিছু উৎপাদন করে তারা অনেক সময় সেগুলো ক্রেতার কাছে সরাসরি বিক্রি করতে পারে না। এই যে সরাসরি বিক্রি করতে পারে না, এর জন্য দাম কি আমাদের কাছে বেড়ে যায়। কারণ এই যে থার্ড পার্টি একজন থাকে, কোনো এক ধরনের দালাল পণ্য উৎপাদনকারীর কাছ থেকে কম দামে পণ্যগুলো কিনে বেশি দামে বিক্রি করে। এই যে মনে করো তুমি হচ্ছে যে মূল উৎপাদনকারী আর আমি হচ্ছে ভোগকারী, কিন্তু তুমি আমার কাছে যদি সরাসরি দিতে তাহলে অবশ্যই দামটা কম রাখতে, কিন্তু এখানে মধ্যস্থতাকারী ভোগকারী একজন থাকবে, সে ব্যক্তি হচ্ছে এই যে দালাল। ওই দালালের মাধ্যমে তোমার কাছ থেকে কিন্তু আমি ডিরেক্ট পাইতেছি না, তুমি তুমি তোমার কাছ থেকে প্রথমে আসতেছে দালালের কাছে, এই দালালের কাছ থেকে আসতেছে আমার কাছে, তাহলে এই দালাল একটা লাভ করবে না? তাহলে তো এগুলো বেড়েই যাবে। কোন এক ধরনের দালাল পণ্য উৎপাদনকারীর কাছ থেকে কম দামে পণ্যগুলো কিনে বেশি দামে ক্রেতার কাছে বিক্রয় করে। এতে ক্রেতা ক্ষতিগ্রস্ত হয় এবং পণ্য উৎপাদনকারীরা ন্যায্য মূল্য পায় না। এই যে তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের কারণে এই দালাল শ্রেণীর মানুষের সাহায্য ছাড়াই পণ্য উৎপাদনকারীরা সরাসরি ক্রেতার কাছ থেকে বা ক্রেতার কাছে তাদের পণ্য বিক্রি করার সুযোগ পাচ্ছে। পণ্য বিক্রি করার জন্য কোনো দোকান বা শোরুমের প্রয়োজন হয় না, কোনো গুদাম সেগুলো রাখতে হয় না, কোনো গুদামে সেগুলো রাখতে হয় না। কাজেই কোনো অর্থ বা সম্পদের অপচয় হয় না বলে উৎপাদনকারী ও ক্রেতা দুজনেই লাভবান হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এখানে বলা হয়েছে, কনসেপ্টটা। ওকে, তো এখানে একটা দেওয়া আছে কি, ই কমার্সের মাধ্যমে উৎপাদনকারীরা এখন সরাসরি ক্রেতার কাছে ইন্টারনেটের মাধ্যমে শাকসবজি পর্যন্ত বিক্রি করতে পারে। তো এটা একটা ওয়েবসাইট দেওয়া, ওয়েবসাইটের নাম কি আমার দেশ ই-শপ.com। ওকে, তারপর এখানে কি বলছে যে পৃথিবীর অনেক শক্তিশালী বা ক্ষমতাশালী দেশ বা প্রতিষ্ঠান তাদের ক্ষমতার কারণে এই পৃথিবীর নানা দেশে নানা ধরনের অবিচার করে থাকে, যুদ্ধ বিগ্রহ শুরু করে এবং সাধারণ মানুষ নানা ধরনের বিপর্যয় এবং দুঃখ দুর্দশার মুখোমুখি হয়। এই যে সাধারণ মানুষ সবকিছু বুকখারি হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছি ওরা মুখোমুখি হয়। এর পিছনে হয়তো কোনো অবিবেচক স্বৈর শাসক কিংবা
নীতিহীন রাষ্ট্রপ্রধান বা নেতৃত্ববৃন্দের সিদ্ধান্ত কাজ করছে। এক সময় তার বিরুদ্ধে কোনো মানুষের কিছু বলা বা করার ক্ষমতা ছিল না। এখন ইন্টারনেট হওয়ার কারণে অনেক প্রতিষ্ঠান তাদের কাছে সরবরাহ করা অনেক গোপন তথ্য পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছে। এটি আইনসম্মত কিনা সে বিষয়ে অনেক বিতর্ক থাকলেও পৃথিবীর সাধারণ মানুষ প্রথমবারের মতো রাষ্ট্রের বড় বড় অপকর্ম কিভাবে করা হয় সে সম্পর্কে ধারণা পাচ্ছে। যে রাষ্ট্র যে দুর্নীতি করে, চুরি করে, বাটপারি করে, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি কিভাবে, যে কেউ না কেউ কি করে পাবলিশ করে। তো এখানে একটা দলীয় কাজ দেওয়া আছে, দলীয় কাজটা তোমরা অবশ্যই নিজে নিজে করবা। আর যদি আমার কাছ থেকে সমাধান পেতে চাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করবা কমেন্ট বক্সে। তারপর হচ্ছে সর্বশেষ পার্ট হচ্ছে পার্ট 21। পার্ট 21 কি? তথ্য অধিকার ও তথ্য অধিকার আইন। তো তথ্য অধিকার ও তথ্য অধিকার আইন যখনই বিচ্ছিন্নভাবে প্রাপ্ত উপাত্ত সুসংগঠিত হয় তখন সেটি তথ্যে পরিণত হয়। তো তথ্য উপাত্তের মধ্যে পার্থক্য আশা করি তোমরা জানো। তথ্য কি? এটা হচ্ছে এই যে যখনই বিচ্ছিন্নভাবে প্রাপ্ত উপাত্ত সুসংগঠিত হয় তখন সেটি তথ্যে পরিণত হয়। ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারি বা বেসরকারি সংস্থা প্রতিনিয়ত বিভিন্ন তথ্য সৃষ্টি করে রাষ্ট্রীয় কার্যাবলীর সঙ্গে সম্পৃক্ত এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানার অধিকারই হলো তথ্য অধিকার। ইউনেস্কো পরিচালিত জরিপ 2023 অনুযায়ী 120টি দেশে এই জাতীয় তথ্য জানাকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তথ্য অধিকার আইন প্রণীত ও বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশে তথ্য অধিকার আইন 2009 সাল থেকে বলবৎ আছে। যে বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সাল থেকে বলবৎ আছে? 2009 সাল থেকে তথ্য অধিকার আইন কি আছে? বলবৎ আছে, মানে এখনো আছে আর কি। তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তিকে ব্যক্তির চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার পূর্বশর্ত হিসেবে চিহ্নিত করা হয়। তারপর হচ্ছে যে তথ্য অধিকার আইনে তথ্য বলতে কোনো কর্তৃপক্ষের গঠন, কাঠামো, দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যে কোনো স্মারক, বই, নকশা, মানচিত্র, চুক্তি, তথ্য উপাত্ত লগো লাগবেই নাকি? এটা কি দেওয়া বুঝতেছি না। লগ বই, এটা হচ্ছে লগ বই, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, নমুনা পত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিও, ভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়া প্রস্তুতকারী যে কোনো ইনস্ট্রুমেন্ট, যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি এবং ভৌত গঠন ও বৈশিষ্ট্য নির্বিশেষে অন্য যে কোনো তথ্যবহ বস্তু বা এদের প্রতিলিপি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে প্রত্যেক দেশ কিছু বিশেষ তথ্যকে এই আইনের আওতায় থেকে মুক্ত রাখা হয়েছে। যেমন তোমার বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকের সংখ্যা, তোমার ফি ইত্যাদি তথা জানাটা যে কোনো নাগরিকের অধিকার, কিন্তু পরীক্ষার কি প্রশ্ন আসবে তা জানাটা কারো অধিকার নয়। এটা অনলি কারা জানবে? এই যে টিচার, তারা জানবে। বিশ্বের দেশে দেশে এই আইনের আওতায় প্রত্যেক প্রতিষ্ঠান তাদের তথ্যসমূহ প্রকাশ করতে বাধ্য থাকে। এই আইনের বরখেলাপ হলে আইন অনুযায়ী শাস্তি পেতে হয়। যে সকল দেশে এই আইন বলবৎ রয়েছে সেসব দেশে এই আইনের বাস্তবায়ন তদারকি করার জন্য একটি তথ্য কমিশন গঠন করা হয়। বাংলাদেশেও একটি তথ্য কমিশন রয়েছে, এই infocom.gov.bd। কমিশন এই আইনের অভিভাবক হিসেবে কাজ করে। তাহলে এই আইনের অভিভাবক হিসেবে কাজ করে কি? infocom.gov.bd। এবং কোনো ব্যক্তি এই আইনের আওতায় তথ্য পেতে বঞ্চিত হলে কমিশনের কাছে অভিযোগ দাখিল করতে পারে। বড় একটা সিস্টেমের কথা এখানে বলা হয়েছে। তো এই যে এখানে একটা কি দেওয়া আছে, এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, এই যে পড়লা জিপটাকে infocom.gov.bd। তো এই তো ছিল পার্ট 19, 20, 21 নিয়ে আলোচনা। সো পরবর্তী ভিডিওতে আমরা এই যে পাঠের নমুনা প্রশ্ন এবং বহুনির্বাচনী নমুনা প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল হাট চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্কিল হাট বাংলাদেশের পাশে থাকো। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।